সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের সংলাপ বিষয়। আজ আওয়ামী লীগের 10 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছে। সম্ভবত এই সংলাপের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি সংলাপের যে আয়োজন করেছিলেন সেটি শেষ হবে। পাশাপাশি আজ ক্যাবিনেটে ইসি এবং সিইসি নিয়োগ আইন 2000 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, সঙ্গে আরও আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজিকুজ্জামান রতন। আমি স্বাগত জানাচ্ছি 3 জনকেই। আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে শুরু করি। সংলাপ ইসি নিয়োগের গঠনের লক্ষ্যে মূলত এই রাষ্ট্রপতির যে সংলাপ শুরু হয়েছিল, আজকে সর্বশেষই আমরা বলতে পারি, যদি আনুষ্ঠানিকভাবে বলেন নাই যে এটি রাজনৈতিক দলের সাথে প্রেসিডেন্টের সর্বশেষ রাজনৈতিক দলের সাথে সংলাপ, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সংলাপের আওয়ামী লীগের সাথে সংলাপের মাধ্যমে হয়তো সংলাপের পরিসমাপ্তি ঘটল। শুনতে চাই আপনার কাছ থেকে, সেই সাথে শুনব সংলাপ আসলে কতটুকু সফল হলো, অথবা লক্ষ্যে পৌঁছানোর জন্য এই উদ্যোগটা কতখানি গুরুত্বপূর্ণ ছিল। অশেষ ধন্যবাদ আপনাকে। একই সাথে এনটিভির সম্মানিত দর্শক, দেশে এবং প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। সংলাপ কতটুকু সফল হলো বা কতটুকু ব্যর্থ হলো, এটা এই মুহূর্তেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারি না, এই জন্য অপেক্ষা করতে হবে। তবে পৃথিবী জুড়ে চলমান যে রাজনৈতিক ধারা, সেখানে যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধানে সংলাপের বা আলোচনার কোনো বিকল্প নেই। সেই বাস্তবতায় আমি মনে করি বর্তমান সরকার এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একটি যথাযথ পদক্ষেপ নিয়েছেন। এখন এই সংলাপ দৃশ্যত আমার কাছে মনে হচ্ছে এটা সাকসেসফুল হবে, কারণ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে 32টি দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে 24টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। 8টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। হ্যাঁ, আমি সংখ্যা দিয়ে পরিমাপ করতে চাই না, বাট এতে দৃশ্যত প্রতীয়মান হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল এই সংলাপে পার্টিসিপেট করেছে। ইভেন কি এই সংলাপে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের অনেক দলও অংশগ্রহণ করেছে, কারণ তারাও জানে যে কোনো একটা পরিস্থিতি উদ্ভব হলে সেটি সমাধানের জন্য কখনোই সংঘাত বা বন্দুকের নল সমাধানের পথ হতে পারে না আলোচনা ছাড়া। ইভেন না, আমরা আলোচনাটা নিয়ে সংলাপই যেহেতু একটা আলোচনা, জি, তো এই আলোচনায় তো আপনার প্রধান একটি দল বিএনপি, যদি বিরোধী দল আমরা বলতে পারছি না, কিন্তু সেই বিএনপি তো অংশ নিল। আমি ওইটাই বলছি, ওই জায়গাটা আমি আসছি। এখন সরকারকে আমি বা জনগণ দায়ী করত যদি বিএনপিকে সরকার ইনভাইট না করতেন। অর্থাৎ সরকারের কাজটি করেছে, ইনভাইট করেছে উইথ ডিউ রেসপেক্ট। যেভাবে আওয়ামী লীগকে ইনভাইট করেছে ঠিক সেভাবেই বিএনপিকে ইনভাইট করেছে। এরপরও সে রাজনৈতিক দল অংশগ্রহণ না করা মানেই জনগণ ধরে নিবে যে তারা চায় এই সমস্যা জিয়ে থাকুক, সমাধান চায় না। কারণ আপনি যদি পরিবর্তিত বিশ্বের দিকে তাকান, আপনি দেখবেন কথিত আছে যে আমেরিকা তালেবান সৃষ্টি করেছিল, সেই তালেবানদের সাথে আমেরিকা বসছে। এটা বিশ্ব বাস্তবতা। না, যে কোনো সমস্যার সমাধানে আলোচনা তো অবশ্যই সেই জায়গায় এখন আলোচনায় গেলেই এমন না যে বিএনপির রাজনীতি শেষ হয়ে যেত, কিন্তু মানুষের কাছে তো তারা নিজেরা একটা প্রশ্ন রেখে গেল যে সংলাপে গেল না কেন। হয়তো তারা বলবে এখানে ফল আসবে না। এখন পলিটিক্সে কিন্তু জ্যোতিষবিদ্যার কোনো জায়গা নেই।
পলিটিক্স জ্যোতিষবিদ্যা নয়। পলিটিক্স হচ্ছে কি, এটা মানুষের মানসপট পাঠ করে এই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে কারণে আপনি দেখবেন, আমরা যদি একটু পেছনে ফেরত যাই, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু যখন বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করছিলেন ক্রমাগত, তখনও কিন্তু তিনি আলোচনার টেবিলে আলোচনাও চালিয়ে যাচ্ছিলেন, যাতে জনগণ বা বিশ্ব নেতৃত্ব তাকে হঠকারী অথবা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে নিশ্চয়ই আলোচনা তো যে কোনো সমস্যার সমাধানের প্রথম সূত্র হচ্ছে আলোচনা। আমি মনে হয় আবার আসবো এই পয়েন্টে আসি একটু। সুতরাং আমি মনে করি এই জায়গায় যারা এই সংলাপে অংশগ্রহণ করি তারাই মূলত, যদি কোনো কারণে এটা ব্যর্থ হয়, এই দায় তাদের উপরে পড়তে হবে, কারণ তারা সরকারের সহযোগিতা করতে চায়নি বা করেনি, কারণ ওরা চায় সমস্যাটা জিয়ে থাকুক। জি, এবিএম মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন সংলাপে আপনার জোটের শরিক দল অংশ নিয়েছে, আপনারা অংশ নেননি। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা কথা এসছে, আলোচনায় আপনারা এই কথাগুলো বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংলাপ বর্জন করে আসলে আপনারা কি বার্তা দিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি যে সংলাপটি আয়োজন করেছে এটা কিন্তু নূতন নয়। এই সংলাপ কিন্তু 2012 সালে একবার উনি আমন্ত্রণ জানিয়েছিলেন সার্চ কমিটি গঠনের মাধ্যমে, 2017 সালেও একবার আমন্ত্রণ জানিয়েছিলেন, 16 নভেম্বর 18 নভেম্বর লাস্ট উনি বিএনপির সাথে সংলাপ করেছিলেন। তা আমাদের তো এই মহামান্য রাষ্ট্রপতির সংলাপের অভিজ্ঞতা আমাদের আছে, কারণ আমরা চাই মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সে যে সংলাপটি করবে, যে আলোচনা করবে, তার একটি রেজাল্ট কিন্তু জনগণ বা রাজনৈতিক সংগঠনগুলি দেখতে চায়। কিন্তু আমরা গত দুটি সার্চ কমিটির সংলাপে আমরা কি দেখেছিলাম, যে জনগণের হয় নাই বলে তিন নম্বরের সংলাপে। না, আমি একটু বলছি আপনাকে, আমি যে দুটি সংলাপে, দুটি সার্চ কমিটির মাধ্যমে যে এই নির্বাচন কমিশন জাতিকে উপহার দিয়েছে, দুটি কমিটি ব্যর্থ হয়েছে। বরং আপনি যদি স্বাধীনতার পর বাংলাদেশের নির্বাচন কমিশনগুলি দেখেন, সবচেয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই জনাব কাজী রকিবুল হুদা এবং এই নুরুল হুদার কমিটি, এই নির্বাচন কমিশনের কমিটি। আর আরেকটি ব্যাপার, এখানে মহামান্য রাষ্ট্রপতির একটা কিন্তু লিমিটেশন এখানে আছে, যে জিনিসটা স্মরণে রাখতে হবে। সেটা হলো আমাদের কনস্টিটিউশন 48-এর 3 অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় বলেছে, দুটি বিষয় ছাড়া, একমাত্র সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করিতে হইবে, একেবারে ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। সুতরাং এখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বা তার নির্দেশ ছাড়া কোনোভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতির নেই। যার জন্য আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব, বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক জনাব আকবর আলী খান বলেছে যে এই যে সার্চ কমিটি আলোচনা কোনো লাভ নেই, কারা প্রধান নির্বাচন কমিশন এবং অন্য কমিশনার হবে এটা অলরেডি সরকার নির্ধারণ করে রেখেছে, এখন শুধু ঘোষণার বাকি। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশা পূরণ করার মতো অবস্থা এই সংলাপের মাধ্যমে হবে না। আর একটি ব্যাপার আপনাকে লিখবেন, হ্যাঁ, আস্থাটা কেন নষ্ট হয়েছে আপনাকে এটা, কারণ বিএনপি তো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আপনি দেখবেন এই যে নুরুল হুদা নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অদক্ষতা, অযোগ্যতা, দুর্নীতি, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নমুখী করার কারণে, আমি একটু দায়ী করছি না, সেখানে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ লোক, তার কাছে কিন্তু 42 জন নাগরিক এই দুর্নীতি, অপব্যবহার ইত্যাদি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা কিন্তু সরাসরি ব্যবস্থা নেন এটা বলে নাই, তারা বলেছে আপনারা সুযোগও নাই, সাংবিধানিক মানে পদ না, যার জন্য আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতির আছে। বলেছিল যে আপনি করে দেখেন যে আমরা অভিযোগগুলি করেছি এগুলোর সত্যতা আছে কিনা, কিন্তু আপনি দেখবেন মহামান্য রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, বরং এই যে নির্বাচন কমিশনের যে অব্যবস্থাপনা, এটাকে প্রকারান্তরে আমরা দেখেছি তাকে সমর্থন জুগিয়ে গেছে, যার কারণে আজকে নির্বাচন ব্যবস্থা বলেন, রাজনৈতিক দলের আস্থা বলেন এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বলেন, আজকে সব কিছু জাদুঘরে চলে গেছে। সুতরাং এমনি একটি অবস্থায় এই সংলাপে বিএনপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল অংশগ্রহণ না করে সরকার এবং মহামান্য রাষ্ট্রপতিকে এই মেসেজটাই দিতে চায় যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, জনগণের ভোটের অধিকার রক্ষা করেন। নির্বাচনকালীন যে একটি সরকার, যে নির্বাচন কমিশন মুখ্য নয়, বরং নির্বাচনকালীন সরকারই একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ জনগণের স্বার্থকে সংরক্ষণ করতে পারে, সেই অবস্থাটা নিশ্চিত করতে পারে বাংলাদেশ।
জনাব রাজিকুজ্জামান রতন, সংলাপ যদি আনুষ্ঠানিক সমাপ্ত নয়, তারপরেও যদি আমরা বলি যে 24টি দল এই সংলাপে অংশ নিল, এর মাধ্যমে যে সুপারিশ আসবে সেই সুপারিশ কি সবার কাছে গ্রহণযোগ্য হবে? এর মধ্য দিয়ে একটা প্রথম সুপারিশ এসেছিল যে প্রায় সবাই বলেছে, এমনকি আজকে আওয়ামী লীগও বলেছে যে নির্বাচন কমিশন আইন করার কথা। তার মানে 50 বছরে এই উপলব্ধিটা সবার হয়েছে যে 50 বছরে কেউ সংবিধান মেনে কাজ করেননি, কারণ সংবিধানের 118 অনুচ্ছেদ থাকা সত্ত্বেও এটা করেনি। এখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কেউ করেনি। তা আজকে আওয়ামী লীগ সেটা আবার বললেন তারা। 2 নম্বর হলো এই সংলাপে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে বলেছিলাম এই সংলাপটা হচ্ছে অপ্রয়োজনীয়, এটা শুধুমাত্র সময়ক্ষেপণ মাত্র। কারণ 2012 সালে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম এবং 2017 সালের জানুয়ারি মাসের 9 তারিখে রাষ্ট্রপতির কাছে আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে রাষ্ট্রপতি কিছুই বলেননি। যদি বলতেন যে আপনার প্রস্তাবটা অগ্রহণযোগ্য, আমরা বুঝতাম যে আমাদের প্রস্তাবটা গ্রহণ করা হলো না, অথবা গ্রহণ করার কিছু থাকলে সেটা যদি গ্রহণ করতেন তাহলে আমরা বুঝতে পারতাম। রাষ্ট্রপতি সৌজন্যমূলক আলোচনা করেছেন, সৌজন্যমূলক ব্যবহার করেছেন, আন্তরিকতাপূর্ণ ব্যবহার করেছেন, সেগুলো আমরা বলেছি। রাষ্ট্রপতি হিসেবে তিনি যথেষ্ট সৌজন্যের পরিচয় দিয়েছেন। সৌজন্য এবং সক্ষমতা এক জিনিস নয়। আমরা সেজন্য বলেছিলাম যে আজকে দেখুন একটা নতুন জিনিস হয়েছে, ক্যাবিনেটে পাশ হয়েছে নির্বাচন কমিশন আইন 2022 কি হবে। রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ দেখা করতে গিয়েছে, এদিকে তারা ক্যাবিনেটে কিন্তু আইনের খসড়া পাশ করে ফেলেছে এবং সেখানে বলা হয়েছে 6 সদস্যের সার্চ কমিটি থাকবে। একজন হাইকোর্টের বিচারপতি, তিনি হবেন তার প্রধান, বাকি 6 জন কী হবেন, তার মধ্যে রাষ্ট্রপতির 2 জন মনোনীত থাকবেন। তাহলে আওয়ামী লীগ তো সব করেই ফেললো। যদি সব কিছু এইভাবেই হয় তাহলে রাষ্ট্রপতির সংলাপটা করে শুধু শুধু কি সময় নষ্ট করা হলো না? আমাদের কথা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এই কাজটাই আগে করতেন। 2 নম্বর আমরা বলেছিলাম যে আইনটা করেন। তখন বলা হয়েছিল, আমি শেষ করি, তখন বলেছেন যে আইন করার যথেষ্ট সময় নেই। আজকে ওবায়দুল কাদের কি বলেছেন, যে আইন করতে সময়ের কোনো অসুবিধা হবে না, এই সময়ের মধ্যে আইন করা সম্ভব। তার মানে আমাদের এই কথাগুলো প্রমাণিত হচ্ছে। এখন যেটা দরকার ছিল, আইন হলেই কি সেটা গণতান্ত্রিক আইন হবে? আইন হলেই সেটা কি গ্রহণযোগ্য আইন হবে? আইন নিয়ে আলোচনা করার কথা ছিল। আমরা রাষ্ট্রপতির কাছে আমরা খোলা চিঠিতে এটা বলেছিলাম, যতখানি উদ্যোগ এবং আন্তরিকতা নিয়ে আপনি সংলাপ ডেকেছেন, ততখানি উদ্যোগ এবং আন্তরিকতা নিয়ে আপনি যদি সংসদকে বলেন যে আপনারা অতি দ্রুত একটা গণতান্ত্রিক আইন করেন, শুধু আইন হলেই হবে না, তাহলে সেটার একটা ফলাফল হয়তো আসতে পারত। আর আরেকটা বিষয়, নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন সময়ে সরকারের চরিত্রটা কি হবে। আমাদের তো 11টা নির্বাচন হয়েছে, 12তম নির্বাচনে যেতে যাচ্ছি। 11টা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার কিছুটা 12টা বেঁধেছে, আমরা দেখেছি। এবং আমাদের এই 11টা নির্বাচন কমিশনের মধ্যে 2টা নির্বাচন কমিশন হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে। সার্চ কমিটি করে আমরা ব্যক্তি পেয়েছি, কিন্তু ব্যক্তিত্ব পাইনি। যে কারণে ব্যক্তিত্বহীন নির্বাচন কমিশন হওয়ার কারণে 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন দুটাই আমরা দেখলাম, এই দুটাই বাংলাদেশের নির্বাচনে একদম প্রশ্নবিদ্ধ নির্বাচন। 2014 সালের নির্বাচনের পরে বলা হয়েছিল এইরকম পোকায় খাওয়া নির্বাচন আমরা আর করতে চাই না, এবং 2018 সালে এমন নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন পরে বলেছেন এইরকম আমরা আর রাতের ভোট করতে চাই না। ফলে যা চাই না সেটা তো হয়েছে। তাহলে কেন হলো, কেন হতে পারলো, সেই আলোচনাগুলো কি সংলাপে আসে নাই তো। ফলে আমরা এই জন্য বলেছিলাম যে সংলাপটাকে অর্থবহ করতে গেলে স্টেক হোল্ডারদের আস্থাটা লাগবে। এখন বেশিরভাগ রাজনৈতিক দল গিয়েছেন আলোচনা করতে, অবশ্যই সংখ্যার দিক থেকে তারাই বেশি, কিন্তু সংখ্যার বেশির চাইতেও কী বিষয় ওখান থেকে বেরিয়ে আসবে সেটা আমাদের একটু দেখা দরকার। আমরা আগেও বলেছিলাম প্রধানমন্ত্রী শাসিত সরকারে প্রধানমন্ত্রী সব, রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সব। তার প্রধানমন্ত্রী শাসিত সরকারের প্রধানমন্ত্রী সব, তিনি সংসদ নেত্রী, তার সঙ্গে পরামর্শ করেই রাষ্ট্রপতি সব কাজ করবেন। তাহলে আমাদের সঙ্গে পরামর্শ করার, আলোচনা করার কোনো দরকার নেই তো। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি কাজটা করলেই তো সেটা হয়ে যায়। শুধু আমাদেরকে ডাকা আর বঙ্গভবনের চা খাওয়ার সময় নষ্ট করার দরকার। আপনারা তো অংশ নেননি না, যে কিন্তু আমরা লিখিতভাবে আমাদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছি, এবং সর্বশেষ আমরা একটা আমাদের বামজোটের পক্ষ থেকে একটা খোলা চিঠিও দিয়েছি, কারণ আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব। আমরা আপনার সঙ্গে দেখা করতে যাইনি, এটা ঠিক, কিন্তু আমাদের বক্তব্যটা আপনাকে আমরা জানিয়ে দিয়েছি। এটা আমরা আগে যেটা জানিয়েছিলাম সেইটা সহ বর্তমান বক্তব্যটা আমরা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এটা তো মানে এটা তো আমরা দেখা করে গিয়েও তো বলতে পারতাম, কিন্তু তাতে কি হতো, ওই যেটা অনেকে বলতো সবাই তো এসেছে। আমাদের এখানে ব্যাপারটা হয় কি, তাহলে তো সবাই এসেছে, মানুষকে কনফিউজ করার জন্য এটা একটা বড় বিষয়। যখন মৌলানা ভাসানী একবার ভুখা মিছিল নিয়ে গিয়েছিলেন, তারপরে আমরা দেখেছিলাম মৌলানা ভাসানী বাইরে ভুখা মিছিল রেখে ভিতরে পানাহার করছেন, এরকম খবর হয়ে যায়। সেই কারণে আমরা বলছিলাম যে এই স্কোপ আমাদের দেওয়ার দরকার নেই। জনাব আমিনুল ইসলাম আসলাম, দুইজন বক্তাই প্রায় অভিন্ন কথা বলেছে, শুনতে চাই আপনার কাছ থেকে। আমি প্রথমত আইন প্রণয়ন প্রসঙ্গ নিয়ে এসেছি। যেমন রতন ভাই কিছু কথা বললেন যে
আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ঠিক একইভাবে সংলাপ শুরু হবার পর থেকে যে সমস্ত টক শোতে আমি পার্টিসিপেট করেছি সেখানে আমি একটি কথা বলেছি যে ওরা বারবার বলছিল যে সরকার চাইলে তো একটা আইন করতে পারে পার্লামেন্টে। আমি সেখানে বলেছিলাম সরকার যদি এইভাবে একটি আইন করে তাহলে আজকে যারা কথায় কথা ছুতু তারার মানসিকতা আক্রান্ত তারা বলবে সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন করেছে, এই আইন আমরা মানি না। না, কিন্তু অন্যান্য দলগুলো তো চাচ্ছে আইন। আমি বলছি সেটাই বলছি, আইন চাচ্ছে দম বলতে এটা সংখ্যাগরিষ্ঠতা জোরে করেছে, এই আইন আমি চাইনি। যে এটা রতন ভাই তার কথায় বলে আসলে আইন করলো কিন্তু লাভ হলো কি? যেমন খসড়া যখন অনুমোদন হয়েছে এটা আসবেই, অর্থাৎ আপনি যখন আগে থেকে ধরে নেবেন যে সব কিছু তো আমি একটা ছুতা খুঁজবো না, কিন্তু এখন যে আইনটি আমি আসছি খসড়া অনুমোদন না করেছে আমি সেই আইন সে জায়গা তো আমি বলছি কি মানে রাজনৈতিক দলগুলো চান কি এই জন্যই আইন সেটাই ওই কথাটাই বলছি যে আপনি আইনটা কিন্তু অবশ্যই আইন থাকা দরকার, কিন্তু আইনই সব না। আপনি যখন একটা ছুতা ধরতে চাইবেন, খুঁত ধরতে চাইবেন, সেখানে আপনি যে কোনো ছুতো সেটা ধরতে পারবেন। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এই জায়গাটায় আমাদেরকে, এই জায়গাটা কেন আসছে এই জায়গাটা এটা ভাবতে হবে। এক, মোশাররফ ভাই যেটি বললেন যে 42 জন বিশিষ্ট নাগরিক অভিযোগ করেছেন, কারা এই 42 জন নাগরিক? প্রত্যেকের কপালে তো জাতীয়তাবাদের সিল। এই 42 জন নাগরিক এটা ছাড়া দেশের কোন ক্রাইসিস মোমেন্টে কী বলেছেন? তারা যখন মাগুরা নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পালিয়ে এসেছিলেন তখন কি তারা কোনো কথা বলেছিলেন? তারা যখন 21শে আগস্ট, আপনাকে যেতে হবে, আপনাকে কথার পিঠে কথা আসবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তারা যখন 21শে আগস্টে এক বিরোধী নেত্রীকে হত্যা প্রচেষ্টা হলো, তার নামে মামলা নীতি দেওয়া হলো না, তখন কি তারা কোনো কথা বলেছিলেন? অর্থাৎ এখানে মূল জায়গাটা হচ্ছে কি পলিটিক্স। আমি আসছি, জাতীয়তাবাদী দলের লোকই হয়ে থাকে, আমি আপনার কথা ধরে নিলাম, কথা যৌক্তিক হলে মেনে নেওয়া উচিত না, মেনে নেওয়া উচিত কিনা আমি তা বলছি না। আমি বলছি যে যদি যে 42 নাগরিক অভিযোগ করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো আমলে নেওয়া, আমি সেটাই বলছি, আমলে নিব কখন? যখন আমি দেখবো যে তারা নির্মোহ জায়গাতে এই কথাটি বলছেন। তারা তো অতীতে কোনো ক্রাইসিস মোমেন্টে সেটা বলেননি, সুতরাং তার মানে তারাও পার্টি যান, তাহলে সেটার মাথায় নেওয়ার কোনো জায়গা তো এগুলো কেন এটা হচ্ছে? এর কারণ হচ্ছে একটাই, সব কিছুর মূল গোড়াটা হচ্ছে পলিটিক্স। আপনি ধরেন যেমনটি বললেন যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, এখন প্রধানমন্ত্রী শাসিত সরকার তো এটাই বাস্তবতা। বিশ্বের সব দেশেই রাষ্ট্রপতি শাসিত দেশে, সব দেশেই রাষ্ট্রপতির প্রধান, এটাই বাস্তবতা। তাহলে অর্থাৎ আমাদের রাজনীতিটা যদি আমরা ঠিক করতে না পারি, কারণ আপনাকে দেখেন ইলেকশন কমিশন এটা কি? It is part of democracy, very important part of democracy. And what is the democracy? It is more important part of politics. রাজনীতির মধ্যে রাজতন্ত্র একটা ধারা, সমাজতান্ত্রিক ধারাও একটা ধারা, গণতান্ত্রিক ধারাও একটা ধারা, এগুলো রাজনীতি। এখন আমার রাজনীতিটা কি? আমি যখন দেখব যে এই রাজনীতিকে আমি আপহোল্ড করতে চাইবো যে পলিটিক্সে বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয় এবং পুরস্কৃত করা হয়, যখন আমি সেটা আঁকড়ে ধরবো, তখন যারা এই রাজনীতির বিরুদ্ধে, তখন তারা কখনো চাইবে না শেষ সুযোগটা আবার ফেরত আসুক। তো আপনি যদি মূল জায়গায় ফেরত না যান, রাজনীতিটি ঠিক করতে না পারেন, আপনি বাংলাদেশের সব মানুষ, নির্বাচন কমিশন, গণতন্ত্র, এই মুহূর্তে তো এখন রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যেহেতু 14 তারিখে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে উদ্যোগ, সেই উদ্যোগটা সকল রাজনৈতিক দল অথবা অধিকাংশ রাজনৈতিক দলগুলো যা বলছে তার আলোকে এটা কিছু হচ্ছে কিনা। আমার শুরুতে বোধহয় আমার বক্তব্যটা আপনি খেয়াল করেননি। আমি বলছি কি, সবগুলো রাজনৈতিক দলের সাথে বসে কথা বলার জন্য, সমাধান করার জন্য কথা বলার বিকল্পটা কি? একটা বিকল্প দিক, যেমন রতন ভাই বললেন যে আমরা আমাদের না গেলেও প্রস্তাবনাটা লিখিত আকারে দিয়েছি। এখন যদি সেটা সরকার গ্রহণ না করে এবং গ্রহণ না করার পক্ষে যদি বেশি মাপ থাকে তাহলে সরকার টিকবে, আর যদি গ্রহণ করার বিপক্ষে বেশি মানুষ থাকে তাহলে সরকারের কথা মানুষ বিশ্বাস করবে না, তখন তাদের রায় প্রতিফলিত হবে। এটাই তো বাস্তবতা, এটাই তো সিস্টেম, এর বাড়িতে কোনো সিস্টেম নেই। তাহলে এখন আমি আগেই বলেছি যে পলিটিক্স তো জ্যোতির্বিদ্যার বিষয় নয়, এটা হচ্ছে মানুষের পালস অনুধাবন করার বিষয়। তাহলে আপনি যদি বলেন যে হ্যাঁ 2বার ব্যর্থ হয়েছে এই জন্য আমি 3rd টাইম গেলাম না, তাহলে মানুষের কাছে কী বার্তা দিলেন? আর তারপর ঠিক আছে গেলেন না, তাহলে সমাধানের পথ কী? সে পথে আসেন। এই জন্য আমি বলছি কি, মূল সমস্যাটা পলিটিক্সের জায়গায়, এই পলিটিক্সটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমরা কোন রাজনীতিটা করব। ধরেন আমি যদি আজকে বাস্তবতা বলে একটু পেছনে ফেরত যাই, 71-এ মুক্তিযুদ্ধ কি হয়নি? তাহলে নিশ্চয় কেউ আমাদের বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে, 30 লাখ মানুষ যারা হত্যা করেছে, তারা কি দেশের সন্তান নয়? তখন আপনি যখন একটা রাজনৈতিক দল হিসেবে বলবেন যে আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু
সেটা আন্তর্জাতিক মানদণ্ডে। আবার যখন একটি রাজনৈতিক দলবে ৭১ তো মুক্তিযুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে পাকিস্তান ভার্সেস ভারত। তাহলে আপনি তখন তো আপনার রাজনীতিটা কী? তো আপনি তার সাথে তো আপনি একসাথে বসতে পারবেন না। ওই জন্যই রাজনীতির জায়গাটা যদি আপনি ঠিক না করেন, এইগুলো হচ্ছে যতই আলোচনা করেন আমি কোনো সমাধান দেখি না। আমার কথাটা একেবারে হয়তো আমি জানি না, অনেকেই ডিফার করতে পারে, বাট ওই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। দেখেন ৮১ সালে জিয়া রহমান মারা গেলেন। মারা যাওয়ার পরে আমার স্পষ্টত মনে আছে তৎকালীন অবস্থায় রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার সাহেব বঙ্গভবনের সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সবার আগে কিন্তু আওয়ামী লীগ ছুটে গিয়েছিলেন, কারণ দেশের ক্রান্তি লগ্ন ছিল সেটা। আবার দেখেন বেগম যে দ্বিতীয় সন্তান মারা গেলেন, শেখ হাসিনা কিন্তু সব কথা ভুলে গিয়ে তার দরবারে হাজির হয়েছিলেন। কিন্তু ওখান থেকে আমরা কি পাচ্ছি? না, বাউন্স ব্যাক করে আসছে কি? রাজনীতিতে এরকম অনেক ঘটনা, কি বলবো, অনেক কিছু থাকে, আছে, অবশ্যই থাকবে, অবশ্যই। কিন্তু আমি বলছি কি, আমি আজকে বা আমরা সবাই মিলে আজকে গণতান্ত্রিক বিশ্বের যেই মডেলগুলো উপস্থাপন করছি, সেখানে কোথাও কি এই রাজনীতিটাকে আপহোল্ড করছে? আছে? নাই। তাহলে এইটা তো কাউকে না কাউকে এই জায়গাতে অ্যাপোলোজাইজ করতে হবে। ইয়েস, এটা আমার ভুল ছিল বা শুদ্ধ ছিল। একটু শুনে আসছি, দেখি কি বলে। এখানে জনাব আমিনুল ইসলাম কিছু কথা বলেছে, যেমন একটা হলো যে ৪২ নাগরিকের কথা বলেছে, সব জাতীয়তাবাদী। আমি যদি একেবারে ক্যাটাগরি ২-৪ জনের, আমি সবাইকে যে ৪২ জনের নাম তো আমার মনে নেই, আপনি দেখবেন সুলতানা কামাল, উনি কিন্তু বিএনপির সেন্টিমেন্টের বাইরের লোক। আলী মিয়া মজুমদার এই সরকারের ক্যাবিনেট সচিব ছিলেন। যেন আকবর আলী খান ইয়াজউদ্দিন সরকার থেকে পদত্যাগ করে কিন্তু উনি রাষ্ট্র উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন। সুতরাং এরা কেউ কিন্তু বিএনপির ঘরানার লোক না বা জাতীয়তাবাদী ঘরানার লোক না। এরা কি চেয়েছিল? এরা তো বলে নাই যে অমুককে ক্ষমতা এনে দাও। এরা বলেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ। অভিযোগটা কি? আপনি সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন যে আপনি এই কাজগুলি করবেন, আপনার জন্য নির্দিষ্ট মর্যাদা আছে, আপনার নির্দিষ্ট বেতন কাঠামো আছে, আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, সব কিছু কিন্তু নির্দিষ্ট। সেখানে আপনি কি দেখবেন, এখানে একটি কাজ করেছে নির্বাচন কমিশনাররা বিভিন্ন জেলায় উপজেলায় যেখানে গিয়ে যখন কোনো একটি সভা করবে, সেই সভা থেকে তারা একটি লেকচার দেখিয়ে একজন ১০ লাখ ১৫ লাখ টাকা করে তারা ভাতা নিয়েছে। এই দুর্নীতি অনিয়মের কিছু অভিযোগ তারা করেছে, আপনি নিয়েছে। এখন তারা তো এই কথাটা বলেছে, হ্যাঁ এইটা তো আপনার তদন্ত করতে বা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের তো কোনো অসুবিধা থাকার কথা না। আপনি যে কথাটি বলেছে, আমিনুল ইসলাম নিশ্চয়ই একজন গণতান্ত্রিক মনা লোক, সে নিশ্চয়ই চায় যে নির্বাচনে জনগণ ভোট দিক। আজকে আপনি কি দেখবেন, আমরা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কি দেখেছিলাম, যে নির্বাচন চলছে নারায়ণগঞ্জে, মানে আমি আসতেছি, আপনি গাজীপুর বা খুলনাতে কি হয়েছে, যে নির্বাচন চলছে, বিভিন্ন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের এজেন্টরা নির্বাচন কেন্দ্রে গিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কার্ড দেখে দেখে গ্রেপ্তার করে নিয়ে ওই সীমানার বাইরে গিয়ে ফেলে দিয়ে এসেছে, এবং যেটা সকল পত্রিকা এসেছে বলেছে লোক, মানে লোক না নিশ্চয় ছিল, ওগুলো বাইরের থেকে আগত কেউ, তাদেরকে তো এজেন্ট, তাদেরকে তো আপনার কার্ড দেওয়া হয়েছে, তারা তো ওই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত লোক। এবং আমাদের আরপি অনুসারে আপনার নির্বাচন কমিশনের দুই শ্রেণীর লোক নির্বাচনের সরকারি লোক হিসাবে টিট হয়। একটা হলো যারা নির্বাচনের দায়িত্ব পালন করে, আর হইলো পুলিং এজেন্ট। আপনি সাংবিধানিকভাবে কিন্তু তারা সরকারি সকল প্রোটেকশন পাওয়ার যোগ্যতা রাখে। সেই লোককে নির্বাচন কেন্দ্র থেকে আমরা ধরে নিয়ে গিয়ে গাজীপুরের লোককে টাঙ্গাইল নিয়ে ফেলে দিচ্ছে, গাজীপুরের লোকে আপনার নরসিংদী নিয়ে ফেলে দিচ্ছে, এটা কি নির্বাচন কমিশনের দেখার বিষয় না? বরং আমরা কি দেখেছিলাম, বরং যে কথাটি আমিনুল ইসলাম সাহেব বলেছে, হ্যাঁ যে মুক্তিযুদ্ধ, হ্যাঁ মুক্তিযুদ্ধ তো আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ আমাদের, আমরা গৌরব করার মতো জিনিস। সেই মুক্তিযুদ্ধ ছিল যে আপনার ভোটের অধিকারের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যখন আজকে দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়, সেই আওয়ামী লীগের আমলে বাংলাদেশে মানুষ ভোটের অধিকার হারিয়েছে। এর চেয়ে মুক্তিযুদ্ধের সাথে তামাশা করার মতো অন্য কিছু আছে? বলেন না, আমি একটু সময় দেন, মানে পুরনো আলোচনায় গেলে না, আমি এটি বলছি। সুতরাং আজকে আপনি গণতন্ত্রকে বলবেন, আজকে স্বাধীনতার চেতনার কথা বলবেন, আপনি সেই স্বাধীনতাকে আজকে ভুলণ্ডিত করবেন। আজকে স্বাধীনতার চেতনা কি এইটা আছে যে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি, সেখানে যদি এই সরকারের মন্ত্রী বলে প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মতো, তাহলে সেটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? বরং আমাদের মর্যাদাটাকে ভুলণ্ডিত করা হচ্ছে। যখন এই কথাগুলি আমরা বলি, তখন বলা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের বন্ধুদেরকে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এইগুলি দিয়ে আসলে রাজনীতি। বরং আপনি যে জায়গাটা, আস্থার জায়গাটা যদি আপনি তৈরি করতে হয়, না আপনি আস্থার জায়গাটা যদি তৈরি করতে হয়, তাইলে আপনার গণতান্ত্রিক যে কম্পোনেন্টগুলি আছে, সূচকগুলি আছে, আপনি সেগুলিকে অনুধাবন করতে হবে। বরং এই সরকার আমরা দেখেছি যে আপনি গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, রাজনীতি বলেন, সবকিছু তারা ধূলিসাৎ করে দিয়েছে। বরং একদলীয় একটি শাসন বাংলাদেশে কায়েম করেছে। জি, আসবো আপনার নিশ্চয়ই।
জনাব রাজিকুজ্জামান রতন, যে আইনের খসড়া অনুমোদনটি হয়েছে, এই আইন সম্পর্কে যদি আপনার রিয়াকশন একটু শুনি আমি। রিয়াকশন না, এটা নিয়ে আমাদের একটু উদ্বেগ আছে। উদ্বেগ আমরা আগেই বলেছিলাম যে আইনটা হওয়ার আগে একটু আলোচনা হওয়া উচিত না? এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতান্ত্রিক আইন হয় না, সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাশ হয়। আইনটা প্রণয়ন প্রক্রিয়াটা গণতান্ত্রিক কিনা সেটা আমরা কথা বলা দরকার ছিল। ক্যাবিনেটে আপনারা একটা পাশ করে ফেললেন, তাহলে ক্যাবিনেটে পাশ করার আগে যেভাবে রাষ্ট্রপতির সংলাপের জন্য আহ্বান জানালেন, ঠিক সেইভাবে কি স্টেক হোল্ডারদের কাছে বলা যেত না যে আমরা এই ধরনের একটা নির্বাচন কমিশন আইন করতে চাই? এখন তো সংসদে উত্থাপিত হবে, ভোটিং হবে, আলোচনা হবে, সব দল আছে, সেখানে তো আলোচনা হতে পারে। ওই যে একই কথা চলে আসলো যে আপনি খসড়াটা পাশ করে ফেললেন ক্যাবিনেটে, এখন সংসদে যাওয়া মানে পাশ হয়ে যাওয়া, সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হবে, কিন্তু প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে কি কাউকে যুক্ত করা হয়েছিল? প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে আপনি কাউকে যুক্ত করলেন না। আপনি পাশ করার সময় তো আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনি পাশ করে নেবেনই, আপনি যেটা প্রণয়ন করেছেন সেটাই পাশ হয়ে যাবে। অনেক সময় নির্বাচনে নমিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন ফলাফল ঘোষিত হয়ে যায়, নমিনেশন পেয়েছে মানে নির্বাচিত হয়েছে, ঠিক এরকমই হবে। আমরা সেই কথাই বলেছিলাম যে একটা নির্বাচন কমিশন আইন চাই, যে আইনটা অন্তত একটা সুরক্ষা দেবে। আর কি সুরক্ষা দেবে? একদিকে গণতান্ত্রিক ব্যবস্থাকে, আর একটা নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশনকেও। নির্বাচন কমিশন তারা কেন তাদের ওই যে বলে না নির্বাচন কমিশন স্বাধীন, তারা স্বাধীনভাবে দায়িত্ব পরিত্যাগ করে কিভাবে? নির্বাচন চলাকালীন সময় যা কিছু ডিসপিউট হয় সেগুলো দেখার দায়িত্ব তার নয়। তিনি যদি না দেখেন সেগুলো তাকে কোন আইনে আমি তার জবাব দিয়া চাইবো, সেটাও তো দেখতে হবে। তো তিনি যখন একটা সাংবিধানিক পদে আছেন, তখন যদি নির্বাচনী ব্যবস্থা কোনো কারণেই মানুষের আস্থা হারায়, তার দায়িত্ব তাকে নিতে হবে না? নিশ্চয়ই। আমি মনে হয় আপনার এই কথাটার উত্তর একটু আমিন ভাইয়ের কাছ থেকে একটু নিয়ে আসি, যেটা যে আলোচনা, একটা আইন প্রণয়নের আগে স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনার সুযোগ ছিল কিনা? সুযোগ তৈরি করে দিয়ে দিলে সরকার সংলাপ আহ্বান করে। আমি যেটা আগেই বলছিলাম যে যখনই প্রত্যেকে দাবি করছিল যে একটা আইন প্রণয়ন দরকার, যেটা সংবিধানে আছে, পার্লামেন্টে যখনই এই প্রস্তাবটা আওয়ামী লীগ উত্থাপন করবে, এবং তখন সবাই বলবে, যেহেতু তারা খুঁতখুঁজতে ব্যস্ত যে সরকার সংখ্যাগরিষ্ঠতা জোরে পাশ করেছে, তাহলে এই প্রস্তাবটা যদি এই আলোচনা করার জন্য তো সংলাপের জায়গা ছিল, যেহেতু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল সংসদে পার্টিসিপেট করছে না অথবা প্রতিনিধিত্ব করতে পারছে না, হ্যাঁ, তাহলে এখন তারাই তো সে সুযোগটা নষ্ট করলো। অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেটাই তো ফাইনালি হচ্ছে, যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করব না। এই কারণে খুঁত আপনাকে আমি ধরবই যে আপনি মেট্রিক পাস করতে পারবেন না, মেট্রিক পাস করলে কলেজে ভর্তি হইতে পারবেন না, কলেজে ভর্তি হইতে গেলে আপনি ডিগ্রি পাস করতে পারবেন না। আমিনুল ভাই যে কথাটি বলেছে, হ্যাঁ, যে কোনো আইন যখন পূর্ণ আলাপ আলোচনা তো হওয়া দরকার, কিন্তু সেটা যে করে রতন ভাই বলেছেন, সেটা সরকারের গ্রহণ করার সক্ষমতা কতটুকু আছে? আপনাকে একটা, এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয়, আপনার নিশ্চয়ই মনে আছে, সাংবাদিক থেকে শুরু করে সকলের কাছে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল, সেখানে অনেকগুলি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছিল, একটা প্রস্তাবও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। এখন আপনি আইন করবেন, আপনি বলবেন যে আমি আলোচনা করার সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি আপনার জায়গায় 100% দাঁড়িয়ে থাকবেন, তাহলে সেটা তো সমাধান হবে। যেমন আপনাকে একটা কথা বলি, আজকে নির্বাচন আইনে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জিনিস থাকা উচিত, যে নির্বাচন কমিশন আমাদের কনস্টিটিউশনে কি আছে, যে যেমন নারায়ণগঞ্জ নির্বাচন হয়েছে, নির্বাচনকালীন সময় সরকারের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এটাই তো আমাদের বর্তমান আইনে কিন্তু এইটা আছে। কিন্তু আপনি দেখবেন কি বাংলাদেশে কি হচ্ছে, যে হয়তো একজন অফিসারকে ওখান থেকে উদ্যোগ করলো যে কোনোভাবে নির্বাচন কমিশন, আপনি সরকার করলো কি ওই নির্বাচন কমিশনকে বোঝাবার জন্য ঠিক পরের দিন ওই অফিসারকে ওখানে পোস্টিং দিচ্ছে। সুতরাং এমন আইন থাকা উচিত যে নির্বাচন কমিশন একজন কর্মকর্তাকে যখন উদ্যোগ করবে বা প্রত্যাহার করবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন সম্মতি না দেবে ততক্ষণ পর্যন্ত ওই অফিসার ওখানে থাকতে পারবে না। তাহলে একটা ভীতির জায়গা তৈরি হবে এবং উনি ওনার দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আইন প্রণয়নের যে কথা এখানে এসছে, যে দাবি আমরা মনে করি রাজনৈতিক দলগুলো বা যারা সংলাপে অংশ নিয়েছে, সংলাপের বাইরেও যারা ছিল, সকলেরই ছিল একটি আইন প্রণয়ন করা। তো সেই আইনের খসড়া অনুমোদন যদি এখন হয় এবং সেটি যদি মানে পার্লামেন্টে যায় এবং আইনে রূপান্তরিত হয়, বাধাটা কোথায়? আচ্ছা, এখানে একটু আমিন ভাইয়ের কথা একটু আমি সাথে যুক্ত করি। রাষ্ট্রপতি কিন্তু আমাদের সঙ্গে আইনের খসড়া নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাননি, ফলে ওখানে কোনো স্কোপই ছিল না, হ্যাঁ, ফলে ওই আলোচনা যাওয়ার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় হচ্ছে যে আইনটা প্রণয়ন করার সময় কতগুলো জায়গা আছে, পাশ করবে তো ক্যাবিনেটেই, তারপরে সেটা অনুমোদিত হবে সংসদে, হ্যাঁ, সংসদ ছাড়া তো আর আইন হবে না। কিন্তু
আমরা ক্যাবিনেটে যাওয়ার আগে কেউ কি জানতে পেরেছিল যে কি হতে যাচ্ছে এখানে? জানে না। তার মানে এটা সরকারের সম্পূর্ণ নিজের এখতিয়ার। 2 নম্বর, আমিন ভাই একটা কথা 2বার বলেছেন, সেটা কি যে এটা কোনো জ্যোতিষবিদ্যা নয়, ঠিক, এটা অ্যাস্ট্রোলজি নয়, রাজনীতি অ্যাস্ট্রোলজি নয়, কিন্তু এটা প্রবাবিলিটি। রাজনীতি একটা সম্ভাব্যতার সূত্র মেনে চলে যে কি হতে পারে, কি হওয়া উচিত এবং কেমন করে হবে। কোনোটাই কিন্তু হয়ে যায়নি, সব কিছু হওয়ার আগেই মানুষ আলোচনা করে যে কি করতে চাই, কেমন করে চাই এবং পরিণতিটা কি হতে পারে। এই সম্ভাব্যতা নিয়েই তো রাজনীতিটা হয়। ফলে রাজনীতিতে এই ল অফ প্রবাবিলিটিটা রাজনীতিতে কাজ করে। এইটা করতে গিয়ে কখনো কখনো ভুলও হয়, কখনো কখনো শুদ্ধও হয়। ভুল হলে তার খেসারত দিতে হয়, শুদ্ধ হলে জাতি তাদের উপকৃত হয়। কিন্তু এই বিতর্ক তো রাজনীতি থাকতেই হবে। এই সুস্থ বিতর্কই কিন্তু গণতন্ত্রের প্রাণ। ফলে আমরা যেটা বলতে চাই, পৃথিবীতে যে বলেছে না যে রাজতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে। রাজতন্ত্র, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, গণতন্ত্র সব জায়গাতেই থাকে। পুঁজিবাদে গণতন্ত্র থাকে মালিকদের গণতন্ত্র, সমাজতন্ত্রে আমরা বলি গণতন্ত্র হচ্ছে গরিব মানুষের গণতন্ত্র। কিন্তু সমাজতন্ত্র এবং গণতন্ত্র দুটো কিন্তু আলাদা জিনিস নয়। আলাদা জিনিস হচ্ছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। তো যাই হোক, সেটা একটা বিষয়। আমরা যেটা বলতে চাই যে আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কতখানি গণতান্ত্রিক আইন করতে যাচ্ছেন। একটু আগে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা এসেছিল, তো ডিজিটাল নিরাপত্তা আইনে তবু তো একটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে মতামত দেওয়ার ব্যাপার ছিল। এখানে তো আমরা কোনো কিছুই দেখলাম না। আমরা তো ডিজিটালিও এই জিনিসটা আলোচনা করতে পারতাম যে আইন, আমরা নির্বাচন নিয়ে যেহেতু এত কথা বললেন, যারা সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল তারাও বলছেন আইন দরকার, যারা সরকারের সঙ্গে যুক্ত নন তারাও বলছেন আইন দরকার। তার মানে আইনের ক্ষেত্রে সবাই অন্তত একমত হয়েছে। তাহলে সবাই যেহেতু আইনের সঙ্গে একমত হয়েছি, আসুন না আইনটা কেমন হলে আমাদের কাছে গ্রহণযোগ্য হয় সেটা নিয়ে একটা আলোচনা করি। সেই আলোচনাটা যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম সেই আলোচনা আমাদের মতামত গৃহীত নাও হতে পারতো, কারণ সেখানেও তো আমাদের মতামতটাই যে গৃহীত হবে এমন তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা তো একটা মতামত দিতে পারতাম, জনগণ তো বুঝতে পারতো যে এইরকম একটা মত আছে সমাজে, সেইটার তো কোনো স্কোপ থাকলো না। জি, আমার মনে হয় এই প্রসঙ্গে আপনার কোনো কথা যদি না থাকে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হলো, আপনি যদি মনে করেন আপনি সেই আলোচনায় একটু পার্টিসিপেট করেন। আর দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাচ্ছি যে নারায়ণগঞ্জে, আমি একটু অ্যাড করে দিই আপনার সাথে। নারায়ণগঞ্জের নির্বাচন গতকাল শেষ হয়েছে। আমরা দেখলাম আজকে যে একটি চমৎকার একটি দৃষ্টান্ত। এই নির্বাচন নিয়েও ছোটোখাটো কিছু অভিযোগ থাকলেও বড় ধরনের কোনো অভিযোগ মানে প্রধান প্রতিদ্বন্দ্বীর ছিল না। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে পরাজিত আজকে নির্বাচনে জয়ী প্রার্থী আইভি তার বাড়িতে গিয়েছেন এবং দুজনে আবার কাঁধে কাঁধ মিলিয়ে এই নারায়ণগঞ্জ শহরের জন্য কাজ করবেন। এই যে একটি রাজনৈতিক যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান, এইটি কেন মানে কিভাবে সম্ভব হলো? এটা কি নির্বাচন কমিশন, রাজনীতিবিদ, না নারায়ণগঞ্জ জনগণের জন্য? এই আলোচনায় যাওয়ার আগে আমি দুই একটি কথা বলি। প্রথমত রতন ভাই যে কথাটি বলছেন, আমি একটি কথা বারবার এখানে রিপিট করতে চাই না ফাইনালি। কারণ যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলা হলো, আমি বারবার একটা কথা বলে এসেছি, আইন করা জরুরি যেমন, ঠিক তেমনিভাবে আইনের প্রয়োগ কারা ঘটাচ্ছে এটা দেখাটা আরও বেশি জরুরি। যেমন ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু যে কারো বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু অ্যাকশন হবে তদন্তের পরে না। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? সেটা আমি বলছি, আমি এই জন্য কথাটা বললাম যে তাহলে আইনের প্রয়োগটা কি করছে, কারা করছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। কারণ একটা আইন করে দিলে সব কিছু হবে না। এই জন্য আমি বললাম এই সরকার এই আইন করলেও এটা বিতর্ক হতোই পার্লামেন্টে, এটা হতেই থাকবে। কারণ আমাদের মূল জায়গাটা, আমি যেটা বলছি, রাজনীতির জায়গাটা ঠিক করতে হবে। যেমন ধরেন মোশাররফ যেটি বললেন যে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধে গণতান্ত্রিক কমিটমেন্ট ছিল, আমি যাচ্ছি এক সেকেন্ডে, তার চেয়ে কি অনেক বেশি আমাদের জন্য লজ্জার নয় যে মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করেছে তাদের গাড়িতে আমরা পতাকা দিলাম? এই জন্য কি কোথাও কোনো অ্যাপোলজি চাওয়া হয়েছে? বা যারা পতাকা পেয়েছে তারা কি বলেছে ৭১-এর মধ্যে ভুল ছিল? এই রাজনীতির মাঠ ঠিক না করে এই আলোচনাটায় সমাধান হবে না। এখন আমি নারায়ণগঞ্জে আসি। নারায়ণগঞ্জে নির্বাচনে আমি দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেখানে গিয়েছিলাম, কাজ করেছি, মনিটর করেছি। সেখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ইলেকশন কমিশন অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা বাসদ অথবা জাতীয় পার্টি, এগুলো হচ্ছে সবই একটা স্টেক হোল্ডার। এদের এককভাবে কোনো কিছুই চূড়ান্তভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এদের সবার আন্তরিকতা দরকার। যেমনটি ধরেন নারায়ণগঞ্জে যেটি হয়েছে সেটি, এবং পত্রিকায় আমরা দেখেছি যে একই জায়গায় এক পাশে তরুণ আলম খন্দকারের লোকজন ভোটার স্লিপ দিচ্ছেন, আরেক পাশে
আইভির লোকজন পড়া স্লিপ দিচ্ছেন, যেটা কিন্তু আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। সো এটা কেন সম্ভব হলো? এটা সেখানে রাজনৈতিক দলগুলো, এই যে স্টেক হোল্ডাররা, তারা এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ সতর্ক ছিলেন অথবা আন্তরিক ছিলেন। অর্থাৎ এখানে যদি একটা পক্ষ আন্তরিক না হয়, তাহলে কিন্তু আপনি সেই জায়গায় পারবেন, এটা বিতর্কিত হবেই। যেমন আমি ধরেন যত কথায় বলেন যে যদি 2018 নির্বাচনের কথাটা বলি, তাহলে তার আগে বিএনপির সিনারিওটা কী ছিল? প্রকাশ্যে মিডিয়াতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি তাদের এই 3-4 জন করে প্রার্থী, নমিনেশন যারা পায়নি তাদের টাকা দেওয়ার অভিযোগ, যে টাকা দিলাম নমিনেশন পেলাম না কেন। তাহলে এই জায়গাগুলো তো অটোমেটিকলি আরেকটা পক্ষ বিতর্কিত হচ্ছে। তো সবগুলো কর্নার বা স্টেক হোল্ডার যখন নিজ নিজ দায়িত্বে শতভাগ নিজেদেরকে ডেভোট করবেন, তখনই কিন্তু এই পরিবেশটা তৈরি হয়। জি। এবং যেমন ধরেন নির্বাচনের দিন সকালবেলা আমরা কি দেখলাম, জনাব তৌহিদুল আলম খন্দকার বললেন যে আমি লক্ষাধিক ভোটে জিতবো। আইবি কি বললেন, আমি জনগণের আস্থাশীল, আমি নিশ্চিত জিতবো। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দুজনে কনফিডেন্স ছিল এবং দুজনে মাঠে ছিল। অর্থাৎ যখনই আপনার এই স্টেক হোল্ডারগুলো একটি জায়গায় আসবে, তখনই আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন। এবং একইভাবে আমি শেষ করতে 30 সেকেন্ড, আপনি স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এখানে কিন্তু এই পর্যন্ত 5ম ধাপ ইলেকশন শেষ, এখানে আপনি দেখবেন 70% বেশি মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে। যে কোনো ইউনিয়ন পরিষদ আপনি দেখেন, আপনি দেখেন, আপনি এভারেজ আপনি দেখেন, বরং এই আমরা যেটা আমি বলি আপনাকে, আপনি দেখবেন, আপনি নেক্সট একটা যেটা আমরা বলবেন 70%-এর বেশি মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট দিতে। এখানেও কোনো জায়গায় অনিয়ম হচ্ছে, রক্তারক্ত হচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয়, এটা আমি সাপোর্ট করি না। কিন্তু আখেরে যখনই প্রতিপক্ষ মাঠে থাকতেছে, মানুষ তাকে সাপোর্ট দিচ্ছে। দেখেন আপনি নৌকা তো 49% নৌকা প্রার্থীরা জয় হয়েছে। ষষ্ঠ ধাপে নির্বাচনের, ষষ্ঠ ধাপ এখনো হয়নি। ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠান হওয়ার আগেই 41 জন, যদি আমি ভুল না করে থাকি, যে বা 31 মানে বিনা পদ্মায় নির্বাচিত হয়ে গেছে। আমি সেটা তারপর আপনি দেখবেন, আমি তো এটা মিডিয়ার মানে নিশ্চয়ই আপনার পরিসংখ্যানটা গ্রহণ করেই বলছি। আমি যেটা মনে করি যে এখানে যদি এই স্টেক হোল্ডারগুলো যদি ঠিকমতো নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যথাযথ দায়িত্ব পালন করে, তাহলে নারায়ণগঞ্জের মধ্যে নির্বাচন সারা বাংলাদেশে সম্ভব। জি। আপনি যে কথাটি বলেছেন, সেখানে নারায়ণগঞ্জের নির্বাচনকে আমি একটু অন্য দৃষ্টিতে দেখতে চাই। সেটা হলো, একটা আওয়ামী লীগের মতো দীর্ঘ 13 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারা দলীয় সকল এফোর্ট ওখানে ব্যবহার করেছে। যেমন আমিনুল ইসলাম, সে নিজেও দায়িত্ব পালন করেছে। আর তৈমুর আলম খন্দকার সিঙ্গেল একটা ম্যান, একটা ব্যক্তির সাথে টোটাল রাষ্ট্রযন্ত্র ইলেকশন করেছে। না কেন বিএনপি তো ওখানে প্রকাশ্যে নাই, অফিশিয়ালি নাই, কিন্তু অফিশিয়াল আপনি দেখবেন তৈমুর আলম খন্দকারকে যে ড্যামেজটা হয়েছে, তাকে ওখানে সে নারায়ণগঞ্জের কনভেনার ছিল, অব্যাহতি দেওয়া হয়েছে। সে কেন্দ্রের অ্যাডভাইজার ছিল, তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের মানুষের মেসেজটা কি, মানে নারায়ণগঞ্জের ভোটারদের মেসেজটা কি, যে বিএনপি থেকে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই তৈমুর আলম খন্দকার যে একটা সিঙ্গেল পার্সন, তার বিরুদ্ধে ইলেকশন করতে গিয়ে আওয়ামী লীগকে তার নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করতে হয়েছে, তার বাসায় রেড দিয়ে 10 জনকে ধরে নিয়ে যেতে বাধ্য হয়েছে, তার নেতা কর্মীদেরকে প্রশাসন গিয়ে থ্রেট করতে হয়েছে। সুতরাং এই নির্বাচনকে আপনি সাদা চুকে যদি বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তাহলে এটা সঠিক নয়। না, আমি তা বলছি না। আমি বলছি যে নির্বাচনে যখন এই স্থানীয় মানে এই নির্বাচনে, বিশেষ করে ইউপি নির্বাচনগুলোতে যে সংঘাত, হানাহানি, রক্তপাত হয়েছে, সেই সময় এসে নারায়ণগঞ্জে একটি রক্তপাতহীন সৌহার্দ্যপূর্ণ একটি চমৎকার নির্বাচন হয়েছে। কারণ তৈমুর খান একজন ব্যক্তি, একটা ব্যক্তি তো আওয়ামী লীগের মতো একটা বিশাল রাষ্ট্রযন্ত্রের সাথে মোকাবেলা করা তার পক্ষে সম্ভব না। বরং তার নির্বাচন এজেন্টকে যখন ধরে নিয়ে যায়, এটা আপনারা সকল মিডিয়ায় দেখেছেন যে 2013 সালের মামলা। এতদিন কি করেছিল আওয়ামী লীগ, কি করেছিল এতদিন? এখন এই সময় তাদের হঠাৎ মনে পড়লো যে 13 সালের মামলা গ্রেপ্তার করতে হবে। এই সময় মনে পড়লো যে তৈমুর আলম খন্দকারের বাসায় আসামিরা থাকতে পারে। এইগুলি হলো নির্বাচনের মেসেজ। এই মেসেজটা গ্রহণ করে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম একটি সুষ্ঠু হবে না কেন? এখানে তো রাষ্ট্রযন্ত্র আগেই নিশ্চিত, এবং ইভিএম এর ব্যাপারে আপনি যে কথাটি তৈমুর আলম খন্দকার বারবারই করেছে, ইভিএম কে সারা বিশ্বের ইভিএম এখন না সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি একটু ছোট্ট বলি যে সারা বিশ্বে এখন ইভিএম বাতিল। 2-1টি রাষ্ট্রে যেখানে ইভিএম আছে, সেখানে তার সাথে পেপার সংযুক্ত করা হয়েছে, পেপার টেল বলেছে এটাকে। মানে আপনি কি ভোটটা দিলেন তার একটি ডকুমেন্ট আপনাকে, মানে প্রিন্ট কপি আপনাকে দেওয়া হয়। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে যখন ইভিএম প্রকল্প চালু করা হয়, এই প্রকল্পের চেয়ারম্যান ছিলেন মরহুম আমি একটু বলি জামিলুর রেজা চৌধুরী সাহেব। উনি যখন এই যে পেপার সংযুক্ত করা হয় নাই, উনি কিন্তু ওই চূড়ান্ত সিদ্ধান্তে উনি স্বাক্ষর করেন নাই, উনি আজকে মারা গেছে। সুতরাং এই ইভিএম দিয়ে যে কোনো ম্যানিপুলেট করে যে কোনো রেজাল্ট
বিদ্যা আমি জয় পরাজয় থেকে আমিনুল ইসলাম তো আমি আপনাকে নরমাল একটা আমি উদাহরণ দেই। এই যে মোবাইলটা, আমি আমাকে একটু শেষ করতে দেন। এই মোবাইলটা আপনি জানেন যে বাংলাদেশের যে মোবাইলের সিমগুলি পাওয়া যায় 250 নাম্বার সিমে সেভ হয়। 250-র পর যদি আপনি 251টা মানে সেভ করতে যান সেটা কিন্তু সেটে চলে যাবে। সুতরাং ইভিএম এ ম্যানিপুলেট করে আপনি যদি এইভাবে প্রোগ্রাম করা যায় যে 500 ভোট কাস্তে যাবে, 501 থেকে নৌকা চলে যাবে, ইট ইজ পসিবল। এটা পসিবল। আমি এই আলোচনায় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা পসিবল। এটা ইম্পসিবল, এটা পসিবল, এটা সম্ভবই পসিবল। আমি এই যার জন্য নারায়ণগঞ্জে যে এটা হয় না, আমার এটা বিষয়টা যায় না। আমি ইভিএম আলোচনাটা আমি না আনতে চাই। আপনি সামগ্রিক আমি একটু আপনি শুনে আসি। মূল্যায়ন করতে যাবেন, আপনি 30 সেকেন্ড একটু বলুন। না আপনি সামগ্রিক মূল্যায়ন করতে যাবেন তখন সব না আমি নির্বাচন নিয়ে মূল্যায়ন করতে যাচ্ছিলাম না। আমি হচ্ছে রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। আরেকটা দেখবেন যেটা আমিনুল ভাই বলেছে, ভালো নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জের মতো জায়গা সেখানে 50% ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ কি মানে এমন একটা ভয়ের সংস্কৃতি আপনি আগেই চালু করেছেন। আপনারা প্রধান দল অনুপস্থিত। আমরা তো এই সরকার আমলে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নিশ্চয়ই সেটা তো কারণ আছে করোনা না, করোনা কিছু না, এখানে করোনা ফ্যাক্টর না। আমার মনে হয় একটু শুনি তারপরে এমন একটি ভয়ের সংস্কৃতি আপনি চালু করেছেন যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো সাহস পায়। শুনেন, জি ভয়ের সংস্কৃতি ছিল না, এগুলো সেলফ কন্ট্রাডিক্টরি। আমি প্রথমত বলি, আমি আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইভিএম এ এরকম প্রোগ্রামিং করার কোনো সুযোগ নাই। এটা যে কোনো টেকনিশিয়ানকে আপনি আনেন, দে ক্যানট প্রুভ ইট। এক। 2 নম্বর, উনি যেটা বলছেন যে নারায়ণগঞ্জে সৈয়দ আলম খন্দকারের যে কথাটা বলছেন, এখানে ডিসি এবং প্রত্যেকে বলেছেন কোনো ধরনের অভিযোগ, লিখিত কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। আর ভয়ের সংস্কৃতি বা ইলেকশন ফেয়ারের কথা শুনেন, প্রতীক কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে নাই, সেখানে কিন্তু সংঘাত হচ্ছে। সুতরাং প্রতীক নাই, বিএনপি নাই বলে সংঘাত হচ্ছে না, ব্যক্তি বলে সংঘাত হচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় রাজীব নতুন আমাদের হাতে একদমই সময় নেই, 1 মিনিটের মধ্যে ছোট্ট করে আমার মূল মেসেজটা আমি জয় পরাজয় নয়, আমি বুঝতে পারছি। নারায়ণগঞ্জে একটা বিশেষ পরিস্থিতি, 2011 সালেও নির্বাচন হয়েছে, 2016 সালে হয়েছে এবং 2021-এর শেষে বা 2022-এ এটা হলো। দেখুন 73%, 60% এবং 50% ভোটের একটা ডিক্লাইনিং রেট আছে। 2 নম্বর হচ্ছে যেখানেই দেখবেন আওয়ামী লীগের মধ্যে 2টো প্রধান ধারা আছে, সেখানে একটা প্রশাসনের দিক থেকে আপাত নিরপেক্ষতা আছে এবং নারায়ণগঞ্জে এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কারণ এক সময় এই আইভি রহমান, সেলিনা হায়াত আইভি কিন্তু ওই শামীম ওসমানকে 1 লক্ষ ভোটে হারিয়েছিলেন। আচ্ছা, এবং তখন কিন্তু তখন তিনি নৌকার প্রার্থী ছিলেন না, তিনি নাগরিক পরিষদের প্রার্থী ছিলেন না, কিন্তু না নাগরিক মনোনীত প্রার্থীও ছিলেন না, আওয়ামী লীগ নাগরিক পরিষদের প্রার্থী ছিলেন। ফলে খেয়াল রাখতে হবে এখানে আইভির যেমন একটা গ্রহণযোগ্যতা, তার সঙ্গে আওয়ামী লীগের সমর্থন, তার সঙ্গে আরও অনেক বিষয় এখানে যেমন যুক্ত আছে। আর ওখানে কিন্তু মানুষ একটা জিনিস ঠিক করেছে যে আইভি এবং শামীম ওসমানের একটা বিষয় আছে, এখানে আমাদের নাক না গলানোই ভালো, হ্যাঁ, নাকটা রক্ষা করার জন্য। আর সব মিলিয়ে নির্বাচনটা আপাত অর্থে সুষ্ঠু হয়েছে, এই অর্থে যে সংঘাতটা হয়নি। কারণ সংঘাত করার জন্য প্রধান জিনিস মানুষ যিনি, তিনি তো মোটামুটি রেস্ট্রেইনড হয়ে আছেন। আরেকটু আলোচনা করতে পারলে সুবিধা হতো, আমাদের জন্য ভালো হতো, আর মানে আলোচনাটা শেষ করতে পারতাম আমার মনে হয়। তো একদমই সময় নেই। জনাব ABM মোশাররফ হোসেন, রাজিকুজ্জামান রতন এবং আমিনুল ইসলাম আমিন, আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।